প্রিয় শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আজ আমরা ঢাকা বোর্ড 2017 এর কিছু সৃজনশীল সমাধান করব। তো আজ আমরা গত ক্লাসে আমরা 6 নাম্বার পর্যন্ত করিয়েছিলাম। আজ আমরা 7 নাম্বার এবং 8 নাম্বার সমাধান করিয়ে ঢাকা বোর্ড 2017টা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো ঢাকা বোর্ড 2017 7 নাম্বার অঙ্কে একটি ফিগার দেওয়া আছে। যাই হোক, তো আগে ক নাম্বার এবং খ নাম্বার আলোচনা করি, তারপর আমরা গ নাম্বার ঘ নাম্বার নিয়ে করব। ক নাম্বারে বলা আছে গতিশক্তি কাকে বলে। তো গতিশক্তি এটি তোমাদের 4র্থ অধ্যায়ের কোশ্চেনটি। গতিশক্তি হলো কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। তাহলে কি লিখব? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ মনে করে একটি সাইকেল চলতেছে, যে সাইকেলের চালক ওই সাইকেল পেডেল মারতেছে অনেক সময় দেখা যায় কি চুপ করে বসে আছে, কিন্তু সাইকেলটি অটোমেটিক চলতেছে। এটা কিসের কারণে হয়? এটা মূলত গতিশক্তির কারণেই হয়। অর্থাৎ কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে একটি সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলতে পারি। এটাই আমি বোর্ডে লিখেছি, দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এখন ক নাম্বার বলেছে ধনুকে রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে। অর্থাৎ ধনুক থেকে যখন তীর নিক্ষেপ করা হয় তখন আমরা কি করি? আমাদের বডির যে একটা শক্তি আছে, যান্ত্রিক শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে যান্ত্রিক শক্তিকে একটি গতিশক্তিতে পরিণত করি, তাই না? তো ব্যাপারটি হলো কি, আমাদের শরীরের মধ্যে যে রাসায়নিক শক্তি জমা আছে, এই শক্তির সাহায্যে যখন তীরটিকে আমরা টান দিলে এটি একটি বিভব শক্তি আমাদের সঞ্চিত হয়। সেই বিভব শক্তির কারণেই সেই তীরটি দূরে যেয়ে আঘাত হানে। প্রথমে আমরা কি করি? যখন তাকে টান দেই তখন আমার শরীরে যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তি বিভব শক্তির মধ্যে জমা হয়, বিভব শক্তিতে সঞ্চিত হয় এবং সেই বিভব শক্তি পরবর্তীতে সেই তীরটিকে যান্ত্রিক শক্তির রূপে দূরে নিক্ষেপ করতে সক্ষম হয়। ব্যাপারটি হলো এটি যে আমরা যখন তীর নিক্ষেপ করব তখন তীর নিক্ষেপ করার সময় আমাদের বডির রাসায়নিক শক্তি প্রথমে বিভব শক্তিতে রূপান্তরিত হবে, সেই বিভব শক্তি পরবর্তীতে সেই তীরটিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে এবং তীরটি দূরে যে নিক্ষিপ্ত হবে। 2 নম্বরের উত্তরটি যেহেতু আমি মুখে বলে ফেলেছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটিতে চলে যাব। গ নাম্বারটি হলো বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো এটা করার জন্য আমাকে ছবিটি অঙ্কন করতে হবে। আমি এটি মুছে ফেলবো।
এটি হলো আমাদের সেই ফিগার। এখানে বলেছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। তো কত বেগে আঘাত করবে নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের উদ্দীপকে বস্তুর একটি ভর দেওয়া আছে, ইউ সমান 40 কেজি। তো এখন আমরা প্রথমে লিখব দেওয়া আছে, অথবা লিখব উদ্দীপক হতে, এটা লিখলে সুন্দর হয়। উদ্দীপক হতে বস্তুর ভর এম সমান দেওয়া আছে 40 কেজি। আমাকে বলেছে কত বেগে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করবে কত বেগে নির্ণয় করার জন্য। আর বস্তুর উচ্চতা দেওয়া আছে 50 মিটার। এখান থেকে আমরা বস্তুটির কত বেগে ভূমিতে আঘাতের পূর্বে কত বেগে বলেছে, কত বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ বস্তুটির শেষ বেগ নির্ণয় করতে বলেছে। তো যখন বস্তুটি উপরে ছিল তখন কিন্তু বস্তুটি স্থির ছিল, অর্থাৎ তার আদি বেগ ছিল 0। এ বিন্দুতে আসা পর্যন্ত তার বেগ কত হবে, তার মানে আমাকে শেষ বেগ বের করতে বলেছে। শেষ বেগ ইকুয়াল টু হোয়াট আমরা জানি না, তো এখান থেকে আমরা বের করব। তো আমরা জানি ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2gh। এটি হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির তৃতীয় সমীকরণটি হলো এটি, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। অর্থাৎ বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেই অথবা উপরে নিক্ষেপ করি তখন এখানে সাধারণ ত্বরণ কাজ করে না, এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। তার মানে আমাকে জি এর মান দরকার হবে। তো আমরা তো অলওয়েজ জানি অভিকর্ষ ত্বরণের মান জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভি স্কয়ার থাকবে, ইউ এর মান তো 0, তো 0 দিয়ে দিলাম প্লাস 2, জি এর মান 9.8, উচ্চতা দেওয়া আছে 50 মিটার। তো আমরা জানি বেগের একক, তো লিখে ফেললাম বা ভি স্কয়ার সমান, এটাকে যদি আমরা একটু হিসাব করি 9.8 গুণন 50 গুণন 2 আসবে 980। এটাকে যদি এখন আমি বর্গমূল করি তাহলে আসবে 31.305। যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, তাই লিখে দিলাম 5 দিয়ে লিখে দেব বর্গমূল করে। আমাদের গ নম্বর অঙ্কটি শেষ, অর্থাৎ বস্তুটির শেষ বেগ ছিল 80.301305 মিটার পার সেকেন্ড। তো আমাদের গ নম্বর শেষ, এখন আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার বলেছে যে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে হলো যে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধু এক রূপ থেকে অপর রূপে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা প্রথমে বি বিন্দুতে তার শক্তি কত ছিল, সি বিন্দুতে কত হবে, এই বিন্দুতে কত হবে। যদি সবগুলা বিন্দুর শক্তি সমান হয় তাহলে বুঝবো শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো আমরা এটাই এখন ব্যাখ্যা করে দেখাবো, গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো বস্তুর শক্তি নরমালি নির্ণয় করতে হলে আমাদের দুইটা শক্তি কাজ করে কোন একটা বস্তুর উপর। এক হলো বস্তুর বিভব শক্তি কাজ করে, আরেক হলো বস্তুর উপর একটি যে গতিশক্তি আছে সেই গতিশক্তি কাজ করে। তাহলে আমাদের এই বস্তু প্রথমে আমি বি বিন্দুতে বস্তুর গতিশক্তি নির্ণয়, বস্তুর বি বিন্দুর জন্য শক্তি নির্ণয় করব। তো আমরা আগে লিখে নেব যে উদ্দীপক হতে বস্তুর ভর এম সমান 40 কেজি, আর কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে বস্তুর উচ্চতা h ইকুয়াল টু 50 মিটার। এখন আমরা প্রথম কাজ হবে বি বিন্দুতে বস্তুর কি বিভব শক্তি ছিল প্রথমে এটা নির্ণয় করব। প্রথমে লিখব বি বিন্দুতে বস্তুর
বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা জানি ই পি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু বি বিন্দুতে, তো বি দিলাম। বিভব শক্তির সূত্র হলো গিয়া এম জি এইচ। তাহলে যেহেতু বস্তুটি, এখন আমরা এম এর মান বসিয়ে দেব। এম এর মান 40, জি এর মান 9.8, এইচ এর মান 50। যেহেতু শক্তির আর হলো জুল, তাহলে কত হবে আমরা একটু হিসাব করে ফেলি। 9.8 গুণন 50 গুণন 19,600। এটি হলো বস্তুর বি বিন্দুতে বিভব শক্তি। এখন আমরা বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে, গতিশক্তিকে আমরা জানি ই কে দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু বি বিন্দু, তাহলে ই কে বি দিলাম, হাফ এম ভি স্কয়ার। যেহেতু বস্তুটি বি বিন্দুর মধ্যেই আছে, তার মানে সে স্থির অবস্থায় আছে। তার যে শেষ বেগ, তার কোনো শেষ বেগ নাই, কারণ বস্তুটি স্থির আছে। এই কারণে সরাসরি আমরা 0 দিয়ে দেব। তাহলে অতএব বি বিন্দুতে মোট শক্তি কত হলো? 19,600 যোগ 0, 19,600 জুল। এটি হলো বি বিন্দুর মধ্যে শক্তি পেলাম। এখন আমরা সি বিন্দুতে শক্তি নির্ণয় করব। সি বিন্দুতে যদি শক্তি নির্ণয় করতে চাই, তাহলে সি বিন্দুর উচ্চতা আমাদের কত হবে, এটাকে বের করব। তাহলে সি বিন্দুতে বস্তুটির সরণ বা উচ্চতা যেটাই হয়, এটা আমরা এখন লিখে ফেলবো। বি বিন্দু বিভব শক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটি মুছে ফেলবো। এখন আমরা সি বিন্দুটি নির্ণয় করব। একটু খেয়াল করো, বস্তুটি যখন বি থেকে সি বিন্দুতে আসছে, আগে ছিল তার টোটাল উচ্চতা 50 ছিল, এখন এ থেকে সি পর্যন্ত উচ্চতা হলো 30। তাহলে ডিফারেন্স কতটুকু হলো? 50 থেকে 30 কে বাদ দেব। এখন লিখবো সি বিন্দুতে বস্তুর সরণ x সমান 50 বিয়োগ 30, কত হলো? 20 মিটার হলো। এখান থেকে আমরা বস্তুর বিভব শক্তি বের করব এবং গতি শক্তি বের করব। তাহলে লিখবো অতএব সি বিন্দুতে বিভব শক্তি m g h। h মানে হলো এখানে টোটাল তার উচ্চতা কতটুকু? এ থেকে সি পর্যন্ত উচ্চতা হলো 30, তার মানে এখানে উচ্চতা হবে 30। আচ্ছা, আমি একটু জায়গা বাঁচাই। 40 9.8 গুণন এইচ এর মান 30 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? $11,760 জুল। এটা পেলাম সি বিন্দুতে বিভব শক্তি। এখন অতএব সি বিন্দুতে গতি শক্তি গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু সি কে সি দিলাম, হাফ এম ভি স্কয়ার। তো খেয়াল করে ভি স্কয়ারের জন্য আমরা কি লিখতে পারি? এটি সমীকরণ আছে, ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2 জি এইচ। ইউ যেহেতু 0, তো 0, 2 জি, তো জি থাকবে, আর এইচ মানে এখানে সরণ অর্থাৎ এক্স, অর্থাৎ ভি স্কয়ার বদলে আমরা 2gx লিখতে পারি। ডাইরেক্ট আমরা হাফ লিখবো, এম থাকবে, ভি স্কয়ার বদলে লিখবো 2gx লিখবো। তাহলে কি হলো? এই 2 কাটা গেলে কি থাকে? এম জি এক্স।
অর্থাৎ সরণ, এই যে সরণটা 20 মিটার, এম এর মান 40, 9.8 গুণন 20 মিটার সরেছিল, কত হবে? 40 গুণন 9.8 গুণন 20, 7840 জুল। এটা পেলাম আমরা সি বিন্দুতে গতিশক্তি। এখন এই বিভব শক্তি আর এই গতিশক্তি টোটাল আমরা যোগ করে ফেলবো। তাহলে আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। অতএব কি লিখবো আমরা? সি বিন্দুতে মোট শক্তি, তো আগের আমরা বিভব শক্তি ছিল 11,760, গতিশক্তি পেলাম 7,840। এর সাথে এখন এটাকে আমি যোগ করে ফেলবো, যোগ 7,840। তাহলে দেখো সি বিন্দুর মধ্যে মোট শক্তি আমি 19,600 জুল পেলাম। এখন আমি এই বিন্দুর মধ্যে তার গতিশক্তি কত হবে এটা নির্ণয় করব, টোটাল মোট শক্তি। একই রকম ভাবে এই বিন্দুর জন্য নির্ণয় করব, যেহেতু এই বিন্দুতে যেহেতু বস্তুটি ভূমিতে নিচে এসে সে স্থির হয়ে গিয়েছে, তাহলে লিখব আবার এই বিন্দুতে বিভব শক্তি mgh। যেহেতু আঘাতের পূর্বে বস্তুটি এই বিন্দুতে চলে এসেছে, তার মানে তার এখানে কোনো বিভব শক্তি তার সঞ্চিত নাই, সে সম্পূর্ণ স্থির হয়ে গিয়েছে, এই কারণে তার বিভব শক্তি 0 হবে। এখন কি করব? এবং এই বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। একটু খেয়াল করো, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। হাফ এম থাকবে, আর ভি স্কয়ারের জন্য 2gx কিভাবে হয় আমি দেখিয়ে দিয়েছি। এটা কাটা গেলে এম থাকে, জি থাকে, এক্স থাকে। এম এর মান 40, জি এর মান 9.8, আর এক্স মানে টোটাল তার সরণ বা উচ্চতা, টোটালটা এখন চলে আসবে 50। এখন আমরা এটার সাথে এটাকে গুণ করে ফেলি, গুণ করলে কত আসছে? 19,600 জুল। দেখো এ বিন্দু বি বিন্দুর মধ্যে বস্তুর শক্তি, এটা হলো আমার গতিশক্তি পেলাম। এখন আমরা যেটা করব, টোটাল মোট শক্তি এটার সাথে অর্থাৎ গতিশক্তির সাথে বিভব শক্তিকে যোগ করে ফেলব। অতএব এ বিন্দুতে মোট শক্তি হলো 19,600 সাথে বিভব শক্তিকে যোগ করে দেব 0, 19,600 জুল। একটু খেয়াল করো যে বস্তুটির প্রত্যেক জায়গায় আমরা হিসাব করে দেখলাম যে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির মোট শক্তির পরিমাণ একই থাকে। তাহলে আমরা লিখব, সুতরাং বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি, সি ও এ বিন্দুতে
মোট শক্তির পরিমাণ সমান থাকে। সুতরাং অতএব বস্তুটি যেহেতু শক্তিগুলো সমান থাকে, তার মানে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতার মেনে চলে। আমাকে এটি প্রমাণ করতে বলেছে, এটি আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাব 8 নাম্বার সৃজনশীলে। 8 নাম্বার সৃজনশীলটি হলো, এটি আমাদের 12 অধ্যায়ের অঙ্ক, অর্থাৎ পুরো সৃজনশীলটি 12 নাম্বার থেকে এসেছে। অর্থাৎ 8 নাম্বার সৃজনশীল বলা আছে যে একটি ট্রান্সফরমারের মুখকুণ্ডলী ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:50। ওই যন্ত্রে মুখকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার, ভোল্টেজ 220 ভোল্ট। যাই হোক, ক নাম্বার আমরা আগে করে নিই। ক নাম্বার বলেছে সলিনয়েড। সলিনয়েড জিনিসটা হলো একটি অন্তরিত তামার তার, অর্থাৎ সলিনয়েডের কাছাকাছি অনেকগুলো প্যাচযুক্ত লম্বা কয়েল বা তার কুণ্ডলী, অর্থাৎ অগণিত প্যাচযুক্ত একটি লম্বা একটি কয়েল বা তার কুণ্ডলীকে সলিনয়েড বলা হয়। তো আমরা লিখবো যে কাছাকাছি সন্নিবেশিত প্যাচযুক্ত তার কুণ্ডলী বা কয়েলকে সলিনয়েড বলে। তাহলে আমরা কি লিখবো? আমরা এখন এটা মুছে ফেলবো। এখন আমরা 8 নম্বর সৃজনশীলে চলে যাব। সলিনয়েড জিনিসটা কি বললাম, সেটি হলো কোন একটি কাছাকাছি ঘন সন্নিবেশিত কোনটা বস্তুর উপর কি অন্তরিত তামার প্যাচ বিশিষ্ট কয়েল বা তারকেই সলিনয়েড বলা হয়। তো এটি তোমরা একটু শিখে নেবে, আমি বুঝিয়ে দিলাম। অর্থাৎ পেঁচানো কোনো জিনিসটাকেই বলা হবে সলিনয়েড, পেঁচানো কোনো তারটিকে সলিনয়েড বলা হয়। খ নম্বরে বলেছে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন? খ নম্বরে বলেছে মোটর জেনারেটরের বিপরীত। খেয়াল করো, জেনারেটর দিয়ে আমরা কি করি? জেনারেটর জিনিসটা হলো সে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। অর্থাৎ জেনারেটরের মধ্যে তাড়িত চৌম্বক আবেশ ক্রিয়া কাজ করবে এবং সে তাড়িত চৌম্বক আবেশ ক্রিয়ার মাধ্যমে সে যান্ত্রিক শক্তি গ্রহণ করে সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপে রূপান্তরিত করবে। আর আমাদের মোটর কি করে? মোটর হলো বিদ্যুৎ শক্তিকে সে গ্রহণ করে তার মধ্যে তাড়িত চৌম্বক আবেশ প্রক্রিয়ায় সে সেই বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে। এই কারণে আমরা বলতে পারি যে মোটর হলো জেনারেটরের বিপরীত। অর্থাৎ জেনারেটর কি করে? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তি বানায়, আর মোটর হলো বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তি বানায়। আশা করি তোমরা আমার এই আলোচনাটি বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে বলা আছে যে উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস, অর্থাৎ তার যে ভোল্টেজটা এটা নির্ণয় করতে বলেছে। এজন্য আমরা লিখব উদ্দীপক হতে উদ্দীপকে কি লেখা আছে দেখো, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত লেখা আছে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো এনপি আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হলো এনএস। অনুপাত দেওয়া আছে কত? 1:50, বা এটাকে আমরা লিখতে পারি অনুপাত মানে ভাগ, এনএসটা নিচে চলে যাবে, 1 যাবে উপরে, নিচে আসবে 50। একটু আমরা কাজ করে রাখলাম। আবার এখানে করতে বলেছে ইপি অনুপাত ইএস। এখন অর্থাৎ মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজের অনুপাত বের করতে বলেছে।
আমরা জানি এনপি বাই এনএস, এটা কি সূত্র ছিল, সমান ভিপি বাই ভিএস। এখন এই ভিপি বাই ভিএস মানেই হলো ইপি বাই পিএস। এখন আমরা তো এইটার বদলে এটা লিখে ফেলবো, এটা অনুপাতটা লিখি 1/50 ইপি বাই পিএস। অতএব ইপি অনুপাত 1:50 হয়, অর্থাৎ যা ছিল তাই, অর্থাৎ মুখকুণ্ডলী এবং গৌণকুণ্ডলী ভোল্টেজের পরিমাপ 1:50 হয়ে গেল। আমাদের এটাই অ্যান্সার। তা আমরা লিখবো অতএব উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস ইকুয়াল টু 1:50। শেষ আমাদের ঘ নাম্বার। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটিকে সমাধান করব। ঘ নাম্বার অঙ্কের মধ্যে বলা আছে আমাদের অর্থাৎ এখন ঘ নাম্বারটি আমাদের বলেছে যে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যতটুকু বিদ্যুৎ থাকবে, যতটুকু বিদ্যুৎ বৈদ্যুতিক ক্ষমতা অর্থাৎ বিদ্যুতের ক্ষমতা থাকবে, গৌণ কুণ্ডলীতে একই রকম থাকবে, মানে সমান থাকবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা এই কথাটুকু লিখতে পারি যে উদ্দীপক হতে এটা বের করার জন্য আমরা এই কথাটা লিখি, উদ্দীপক হতে উদ্দীপকে কি দেওয়া আছে যে মুখকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 220 ভোল্ট। তাহলে মুখকুণ্ডলীর কি বলেছে, মুখকুণ্ডলীর তড়িৎ প্রবাহ অর্থাৎ আইপি, প্রাইমারি কুণ্ডলীর 5 অ্যাম্পিয়ার আর মুখকুণ্ডলীর ভোল্টেজ ভিপি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। এখান থেকে আমাকে মুখকুণ্ডলীর মান থেকে আমাকে তাছাড়া আরেকটা যেটা দেওয়া ছিল মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া ছিল 1:50। এখান থেকে আমাকে প্রথমে আমি কি করব, মুখকুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা বের করব, তারপর গৌণ কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা বের করব। তো আমরা প্রথমে মুখকুণ্ডলীর গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা বের করি, তাহলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা একটা লাইন করে রাখি, এনপি বাই এনএস ইকুয়াল টু 1/50। কি লিখবো আমরা জানি এনপি বাই এনএস সমান ভিপি বাই ভিএস, বা এনপি বাই এনএস এর মান দেওয়া আছে 1/50, ভিপি এর মান দেওয়া আছে 220 ভোল্ট, ভিএস এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে ভিএস এর মান বের করে যদি করি, তাহলে যদি কোণাকুণি গুণ করি, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয়, 5 × 10 = 1, 10 আর 1। অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজ হলো আমার 11,000 ভোল্ট পেলাম। অর্থাৎ আমি ভি এর মানটা বের করে ফেলেছি। এখন এখান থেকে আমরা সেকেন্ডারি প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা নির্ণয় করে ফেলবো। তো আমরা এখান থেকে কি লিখব, এই পাশে লিখি, আমি লিখব
আমরা জানি তড়িৎ ক্ষমতা P সমান ক্ষমতা সমান লেখা P V I। এখন আমরা যদি প্রাইমারি তড়িৎ ক্ষমতাটা বের করতে চাই তাহলে কি হবে? অতএব প্রাইমারি ক্ষমতা যদি বের করতে চাই তাহলে পিপি লিখবো আমরা, অর্থাৎ পিপি লিখবো। ভি এর মান 220 আর আই এর মান হলো 5 অ্যাম্পিয়ার, ক্ষমতা একক ওয়াট। তো আমি কি করলাম, এখান থেকে সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজ বের করলাম। তারপরে এখান থেকে যেহেতু দুইটা মান দেওয়া আছে, সরাসরি আমরা প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা বের করতে পারবো। এটার সাথে এটা যদি গুণ করে ফেলি তাহলে আমাদের কত হয়? এটা হলো প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা বের করে ফেললাম। এখন আমি সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা বের করব। এখন সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা যদি বের করতে চাই তো সবার আগে আমার কাজ হবে সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তো সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করতে চাই, আমরা জানি I = V বাই শিক্ষার্থীরা আমাদের তাড়াহুড়োর জন্য একটু ভুল হয়ে গিয়েছিল। দেখো এখন প্রথম আমরা কি করব, তো প্রথমে এই কাজটুকু তো এখান থেকে প্রথমে প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ বের করলাম। এখান থেকে আমরা এখন সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে এটা বের করব। আবার লিখবো, আবার আমরা জানি সূত্রটি হলো VP/VS = IS/IP। এটি হলো আমাদের, অর্থাৎ VP/VS সমান VP/VS সমান IS/IP। এখান থেকে আমরা মান নির্ণয় করে ফেলবো। এই পরের লাইনটি আমি এখানে লিখবো, একটু খেয়াল করো। তাহলে কি হলো, আমার উদ্দেশ্য হলো IS এর মান নির্ণয় করা। তো VP এর মানটা বসিয়ে দেব, VS এর মানটা বসিয়ে দেব। VP এর মান হলো আমার 220 আর VS এর মান পেলাম 11,000। IS এর মান আমি জানি না, আর IP এর মান হলো 5। যদি কোণাকুণি গুণ করি তাহলে ব্যাপারটি কি হলো, IS গুণন 11,000 5 এর সাথে গুণ করলে 5 গুণ 0 হতে গেছে 1 10 1100 হবে, বা IS সমান কি হবে 1100 ভাগ 11,000। তাহলে এটাকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল 0.1। অর্থাৎ আমি দেখো সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজ পেলাম, সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পেলাম। এখন আমি প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা বের করে ফেলবো, সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা বের করে ফেলবো। লিখবো এখন তড়িৎ ক্ষমতা P সমান VI। অতএব PP দিয়ে বোঝাবো প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা। তাহলে VP/IP, VP এর মান বসিয়ে দেব 220, IP এর মান 5। কত হবে 0 10 1 11, যেহেতু তড়িৎ ক্ষমতা একক ওয়াট। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা বের করব। আমি এগুলো মুছে ফেলি, এগুলো আমাদের এখন আর কাজে লাগতেছে না, যেহেতু আমরা মান পেয়ে গিয়েছি। তো জাস্ট খালি এই মানটা কাজে লাগবে, তো এটা রেখে দিলাম। তো আবার এটার পরে থেকে আমি এখানে লিখবো
আবার PS is equal to VSIS। VS এর মান হলো 11,000, IS এর মান 0.1। ক্ষমতার একক যেহেতু ওয়াট। এখন দেখো এটার সাথে যদি গুণ করি তাহলে হয় 1100 ওয়াট। দেখো প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা, সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা দুইটাই সমান, অর্থাৎ ধ্রুবক। তা আমরা লিখবো অতএব সুতরাং গাণিতিকভাবে দেখানো যায় যে প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ ক্ষমতা সমান বা ধ্রুবক। আমাদের গাণিতিকভাবে প্রমাণ হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বোর্ড নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রেখো।